বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দুলাল সরকার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের মলিকুলার বায়োলজি কোর্সের উপর লেকচার দিব। আজকে আমার দ্বিতীয় লেকচার, কোর্স কোড 243011। লেকচার শিরোনাম বায়ো ইনফরমেশন মলিকুলস। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে ডিএনএ, আরএনএ ও প্রোটিন। আজকে আমরা ডিএনএ সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি আমার আজকের আয়োজন তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা মলিকুলার বায়োলজির ইন্ট্রোডাকশন, বেসিস অফ হেরিডিটি এবং সেন্ট্রাল ডগমা সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছিলে এবং এই বিষয়গুলোর ভিত্তিতেই কিন্তু আজকে আমরা ডিএনএ আলোচনা করব। গত ক্লাসে আমরা জিন আলোচনা করেছিলাম, ফলে আমাদের ডিএনএ আলোচনা করতে একটু হলেও সুবিধা আমরা পাব। মলিকুলার বায়োলজি, আমরা ইন্ট্রোডাক্টরি আলোচনায় মলিকুলার বায়োলজি সম্পর্কে অনেক কিছুই জেনেছি। আজকে আমরা মলিকুলার বায়োলজির অন্তর্ভুক্ত বিষয় বায়ো ইনফরমেশন মলিকুলস সম্পর্কে আজকে আমরা জানব। শুরুতেই আমরা বায়ো ইনফরমেশন মলিকুলসের সংজ্ঞাটা জেনে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়ো ইনফরমেশন মলিকুলসের বাংলা করা হয়েছে জীবজ তথ্যাণু, অর্থাৎ জীবের মধ্যে বিদ্যমান যে সমস্ত ম্যাক্রোমলিকুল বা বৃহদাকার অণু জীবের বিভিন্ন তথ্য বা বৈশিষ্ট্য ধারণ, বহন, সংরক্ষণ এবং বংশ পরম্পরায় তা স্থানান্তর করে, তাকেই আমরা বলি বায়ো ইনফরমেশন মলিকুলস। বায়ো ইনফরমেশন মলিকুলসের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। এই ডিএনএ, আরএনএ, প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ। আজকে আমরা সেই ডিএনএ সম্পর্কে জানব। তাহলে আমরা দেখে আসি আমাদের আজকের ডিএনএ এর কন্টেন্টে কি আছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের কন্টেন্টে আছে কম্পোনেন্ট বা উপাদান, স্ট্রাকচার বা গঠন এবং প্রপার্টিজ বা বৈশিষ্ট্য বা ধর্ম। আজকে আমরা শুরুতেই আলোচনা করব কম্পোনেন্ট। ডিএনএ কি কি উপাদান দিয়ে তৈরি, সেই বিষয়টি আমরা আজকে এখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করি। ডিএনএ এর কম্পোনেন্ট বা উপাদানগুলোর মধ্যে আছে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট। আমরা শুরুতেই আলোচনা করব পেন্টোজ সুগার দিয়ে। পেন্টোজ সুগারকে আমরা বলে থাকি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এই 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড অনেকগুলো আছে, যেমন রাইবোজ আছে, রাইবুলোজ আছে, জাইলুলোজ আছে, রাইবুলোজ 1,5 বিসফসফেট আছে এবং আছে ডিঅক্সিরাইবোজ। আমরা এই বিভিন্ন ধরনের পেন্টোজ সুগারের মধ্যে ডিঅক্সিরাইবোজটাকে এখান থেকে আমরা চয়েস করে নেব। এই ডিঅক্সিরাইবোজ দিয়ে ডিএনএ তৈরি হয়। এর সাথে থাকে নাইট্রোজেনাস বেস এবং ফসফেট। আমরা এই ডিঅক্সিরাইবোজ সুগার সম্পর্কে আজকে বিস্তারিত এখানে গঠনটি জানব। আমরা শুরুতেই ডিঅক্সিরাইবোজ সুগারের একটা স্ট্রাকচার এখানে দেখে নিই। এটি হলো চেইন স্ট্রাকচার। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টি কার্বন আছে, 1, 2, 3, 4, 5টি কার্বন আছে এবং একটা বিশেষ গঠন 1 নম্বর কার্বনে আমরা লক্ষ্য করতেছি যে এখানে সিএইচও মূলক আছে, অর্থাৎ অ্যালডিহাইড মূলক আছে। এজন্য এই ডিঅক্সিরাইবোজ বা রাইবোজ সুগারকে আমরা অ্যালডোপেন্টোজও বলে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন কম আছে। তোমরা নিশ্চয়ই এখানে ফলো করতেছো, 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন কম আছে। এই জন্য এর নাম রাখা হয়েছে ডিঅক্সি। ডিঅক্সি কথাটির অর্থ হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনকে রিমুভ করে ফেলা, সরিয়ে ফেলা। আমরা যদি এর পাশাপাশি রাইবোজ সুগারটাকে একটু দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো, কারণ আমরা রাইবোজ সুগার আবার আরএনএতেও আলোচনা করব। সেটি যদি আমি একটু কম্পারেটিভ স্টাডি করি এখানে, তাহলে সুবিধা হবে না? নিশ্চয়ই সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো যে দেখো আমরা পেন্টোজ সুগার, রাইবোজের স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি, রাইবোজের ফিশার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, চেইন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ওখানেও 5টি কার্বন আছে, কিন্তু 2 নম্বর কার্বনে দেখো রাইবোজের ক্ষেত্রে OH মূলক আছে, অর্থাৎ CH OH আছে, আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে CH এবং H আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। দেখো এবার যে রাইবোজ থেকে ডিঅক্সিরাইবোজ কিভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ ডিঅক্সিরাইবোজ
কিভাবে আসছে, অর্থাৎ রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজে চলে আসছে। দেখো যে 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত, এই জন্য আমরা এটাকে ডিঅক্সি রাইবোজ বলছি। এবং এই ডিঅক্সি রাইবোজটি জলীয় দ্রবণে এটি একটি কেমিক্যাল কনফিগারেশনের পরিবর্তন ঘটায়, কার্বন কার্বন যে অ্যাঙ্গেলগুলো আছে তার পরিবর্তন ঘটায়, ফলে একটি রিং স্ট্রাকচার ফর্ম করতে পারে। বিজ্ঞানী হাওয়ার্ড প্রদত্ত রিং স্ট্রাকচারটা আমি এবার এখানে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। বিজ্ঞানী হাওয়ার্ড প্রদত্ত রিং স্ট্রাকচার তোমরা একটু খেয়াল করো যে এটি একটি পেন্টাগন অর্থাৎ 5 কোণ বিশিষ্ট একটি আমরা ক্ষেত্র এখানে দেখতে পাচ্ছি। একেবারে উপরে দিকে অক্সিজেন অবস্থান করছে এবং 4 কোণায় 4টি কার্বন আছে এবং শেষে আরেকটি কার্বন আছে, অর্থাৎ 5টি কার্বন আছে। দেখো জলীয় দ্রবণে কার্বনিল কার্বন অর্থাৎ 1 নম্বর কার্বনের যে কার্বনটি আছে সেটি বাঁক খেয়ে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসাম্য কার্বন 4 নম্বর কার্বনের কাছে যাচ্ছে, ফলে কিন্তু একটা অক্সিজেন ব্রিজ তৈরি হচ্ছে এবং একটা রিং স্ট্রাকচার ফর্ম করতেছে। এরপর আমরা OH মূলকগুলো একটু বসিয়ে দেই। আমরা সোজায় H বলে বসায় দিচ্ছি, তারপরে আমরা বসায় দিব নিচের দিকে 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক বসায় দিচ্ছি। 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলকের পরিবর্তে একটি অক্সিজেন যেহেতু আমাদের কম আছে হাইড্রোজেন বসায় দিচ্ছি। আর উপরের দিকে 5 নম্বর কার্বনে CH2OH বসায় দিচ্ছি। আমরা যে কেমিক্যাল স্ট্রাকচারে 5 নম্বর কার্বনে CH2OH অবস্থান আমরা দেখেছি। আর 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা উপরের দিকে বসায় দিচ্ছি। 1 নম্বর কার্বনে রিং স্ট্রাকচারে 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলকটি যদি উপরে থাকে তখন এই ধরনের প্যাটার্নকে আমরা বলি বিটা অবস্থান, এই জন্য এটার নাম হচ্ছে বিটা পেন্টোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কার্বনের সংখ্যাটা যদি আমরা একটু চিহ্নিত করি 1 2 3 4 5, তাহলে 5টি কার্বনও আমরা পেয়ে গেছি। 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের মধ্যে একটি অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে, ফলে একটি রিং স্ট্রাকচার তৈরি হয়েছে। আমরা এই স্ট্রাকচারেই ডিএনএ তৈরিতে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরের অবস্থানে যাব নাইট্রোজেনাস বেজ। তোমরা দেখতে পাচ্ছ নাইট্রোজেনাস বেজ। নাইট্রোজেনাস বেজ তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, যেটাকে আমরা নাইট্রোজেন ক্ষারকও বলে থাকি বাংলায়। নাইট্রোজেনাস বেজকে আমরা মূলত 2টি মাদার স্ট্রাকচারে ভাগ করে থাকি। একটি হলো পিউরিন আর একটি হলো পাইরিমিডিন। এটাকে আমরা পিরিমিডিনও বলি, উচ্চারণের ক্ষেত্রে একটু পার্থক্য হতে পারে পিউরিন আর পিরিমিডিন। পিউরিনটির ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি সেটা হলো যে এর একটি স্থূল সংকেত আছে আর একটি গাঠনিক সংকেত আছে। পিরিমিডিনের তাই স্থূল সংকেত গাঠনিক সংকেত আছে। আমরা পিউরিনের স্থূল সংকেতে দেখতে পাচ্ছি এখানে C5H4N4, কিন্তু পিরিমিডিনের স্থূল সংকেতে দেখতে পাচ্ছি C4H4N2। অর্থাৎ পিউরিনের ক্ষেত্রে কার্বন আছে 5টি, নাইট্রোজেন আছে 4টি, আর এর ক্ষেত্রে পিরিমিডিনের ক্ষেত্রে কার্বন আছে 4টি, নাইট্রোজেন আছে 2টি। তার মানে এই নাইট্রোজেন এবং কার্বনগুলো যেহেতু ওর হেটারোসাইক্লিক যে স্ট্রাকচার আছে তার কোণে অবস্থান করে, তার মানে পিউরিনের কোণ হবে এখানে 5 আর 4 9টা কোণ হবে। আমরা একটা মাদার স্ট্রাকচার দেখতে পাচ্ছি পিউরিনের মাদার স্ট্রাকচারে 2টা ক্ষেত্র আমরা একত্রিতভাবে লাগানো দেখতেছি। টোটাল কোণ সংখ্যা হচ্ছে 9টি। আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি কার্বন আছে, 4টি নাইট্রোজেন আছে। পজিশনগুলো যদি আমি একটু ইন্ডিকেট করে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে। 1 3 7 9 নম্বর অবস্থানে নাইট্রোজেন আছে আর বাকি 5টি অবস্থানে আছে কার্বন। আমরা এখানে 3টে জিনিস একটু মনে রাখার চেষ্টা করব, যে কার্বন থাকবে 5টি, নাইট্রোজেন থাকবে 4টি, দ্বিবন্ধন থাকবে 4টি। আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে তাহলে আমরা অবস্থানগুলো বসানোর পরে 4টি দ্বিবন্ধন আমরা এক এক করে সেট করি। এখানে তোমরা দেখো 2 আর 3 নম্বর অবস্থানে একটি দ্বিবন্ধন আছে, 4 আর 5 নম্বর অবস্থানে একটি দ্বিবন্ধন আছে, 1 আর 6 নম্বর অবস্থানে আরেকটি দ্বিবন্ধন আছে, 7 আর 8 নম্বর অবস্থানে আরেকটি দ্বিবন্ধন আছে। তাহলে 4টি দ্বিবন্ধন হয়ে গেল। এই দ্বিবন্ধনগুলো বসানোর পরে এদের যে কনফিগারেশনগত যে এখানে যদি আমরা এদের যোজ্যতাগত বিষয়টি আমরা একটু খেয়াল করি তাহলে যদি সে অনুপাতে আমরা হাইড্রোজেন বসিয়ে পূরণ করি তাহলে আমাদের পিউরিনের মাদার স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে দেখি 1 নম্বর অবস্থানে নাইট্রোজেনের কোনো সমস্যা নেই। 2 নম্বর অবস্থানে কার্বনের একটু সমস্যা আছে, কার্বনের এক হাতের একটু অসুবিধা আছে। এক হাত, ওখানে 3টা হাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কার্বনের হাত তো 4টা, ফলে আমরা সেখানে যদি একটি হাইড্রোজেন বসিয়ে নেই
তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, 3 নম্বর অবস্থানে নাইট্রোজেনের ক্ষেত্রে তেমন অসুবিধা নেই, 3 হাত পূরণ আছে। তারপর 4 নম্বর 5 নম্বর কার্বনে অসুবিধা নেই, 6 নম্বর কার্বনে অসুবিধা আছে, কারণ এখানে একটি 1 হাতের বাকি আছে, 3 হাত পূর্ণ আছে, 1 হাত বাকি আছে, সেখানে একটি হাইড্রোজেন আমরা বসিয়ে দিই। আর 7 নম্বর অবস্থানে নাইট্রোজেনের কোনো সমস্যা নেই, 8-এর ওখানে 1 হাতের সমস্যা আছে, সেখানে একটি হাইড্রোজেন আমরা বসিয়ে দেব। আর 9-এর ওখানে 9 নম্বর অবস্থানে নাইট্রোজেনের সমস্যা থাকায় সেখানে একটি হাইড্রোজেন আমরা বসিয়ে দেব। তাহলে আমাদের মাদার স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে পিউরিনের মাদার স্ট্রাকচার। এবার আমরা পিরিমিডিনের মাদার স্ট্রাকচারটা একটু দেখে নেই। আমরা এর স্থূল সংক্ষেপটা একটু আগেই জেনে নিয়েছি। পিউরিনের ক্ষেত্রে ওখানে যেমন আমরা 2টা বক্স দেখেছি, এখানে আমরা 2টা না 1টি বক্স দেখব। তাহলে এখানে ওখানে 2 বক্স, 4 নাইট্রোজেন, 4 দ্বিবন্ধন। কিন্তু এখানে এর ক্ষেত্রে আমরা জানি যে 2টি নাইট্রোজেন, 4টি কার্বন আছে এবং দ্বিবন্ধন আছে 3টি। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, পিউরিনের ক্ষেত্রে গণনা হয়েছিল ঘড়ির কাঁটার উল্টো দিকে, অর্থাৎ এই দিক দিয়ে গণনা হয়েছিল। কিন্তু পিরিমিডিনের ক্ষেত্রে গণনা হবে, কার্বন নাইট্রোজেনের অবস্থান গণনা হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এইভাবে গণনা হবে। সেক্ষেত্রে 1 নম্বর অবস্থানে নিচের নাইট্রোজেনটা আছে, আবার 2 বাদ দিয়ে 3 নম্বর অবস্থানে নাইট্রোজেনটা আছে। তাহলে 1 এবং 3-এ নাইট্রোজেন, বাকি 4টিতে কার্বন বসিয়ে দেব। তাহলে এখানে 3টি দ্বিবন্ধন যে আছে, সেই 3টি দ্বিবন্ধন কোথায় কোথায়? 1 এবং 2-এর মধ্যে একটি দ্বিবন্ধন, 3 এবং 4-এর মধ্যে একটি দ্বিবন্ধন, 5 এবং 6-এর মধ্যে একটি দ্বিবন্ধন আছে। এই যে দ্বিবন্ধনগুলো আমরা এখানে সেট করলাম, তারপর এদের যোজ্যতা ভিত্তিক প্যাটার্নগুলো যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে বাকিটা হাইড্রোজেন দিয়ে আমাদের পূরণ করতে হবে। আমরা 4টি হাইড্রোজেন এখানে বসিয়ে পিরিমিডিনের মাদার স্ট্রাকচারটি কমপ্লিট করব। আমরা 1 নম্বরের পজিশনে খেয়াল করি, নাইট্রোজেনের কোনো সমস্যা নেই, 3টে হাত পূর্ণ আছে। 2 নম্বর অবস্থানে যদি আমরা একটু খেয়াল করি, কার্বনের ক্ষেত্রে এর একটি হাত পূরণ করা দরকার। 3 নম্বর পজিশনে যদি আমরা দেখি, নাইট্রোজেন আছে, এর ক্ষেত্রে সমস্যা নেই, কারণ এর 3টি হাত পূরণ আছে। আবার 4 নম্বর অবস্থানে যদি আমরা কার্বনকে দেখি, তাহলে এর ক্ষেত্রে একটি হাত এর বাকি আছে, সেটা পূরণ করা দরকার, হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম। 5 এবং 6 নম্বর পজিশনে একটি করে হাত বাকি আছে কার্বনের, সেটি করে আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম। তাহলে যদি আমরা এইভাবে পূরণ করে দেই, তাহলে যে স্ট্রাকচারটা আমরা পেলাম সেটি হচ্ছে পিরিমিডিনের মাদার স্ট্রাকচার। এবার আমরা দেখব পিউরিনের সন্তানগুলো কি কি। সন্তান বলতে আমি বোঝাতে চেয়েছি পিউরিনের অন্তর্ভুক্ত নাইট্রোজেনাস বেসগুলো কি কি। আমরা জানি পিউরিনের অন্তর্ভুক্ত নাইট্রোজেনাস বেসগুলো হলো যে অ্যাডেনিন এবং গুয়ানিন। আমরা এবার তার স্ট্রাকচার একটু খেয়াল করব। এখানে পিউরিনের স্ট্রাকচার আলোচনার ক্ষেত্রে আমি যদি তোমাদের পিউরিনের মেইন মাদার স্ট্রাকচারটা শুরুতে একটু দেখাই, তাহলে ওই স্ট্রাকচার থেকে একটা ইমেজ যদি আমি টেনে বের করে এখানে নিয়ে আসি এবং এই ইমেজটার মধ্যে যদি 2-1 জায়গায় পরিবর্তন করি, তাহলে আমি কিন্তু এখানে অ্যাডেনিনটা পেয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে পিউরিন থেকে একটা ইমেজ বের হয়ে আসলো এবং এখানে 2-1টি জায়গায় আমি একটু পরিবর্তন করিয়ে অ্যাডেনিন তৈরি করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু 6 নম্বর পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি রেড সার্কেল দিয়ে আমি ইন্ডিকেট করেছি যে এই জায়গায় পরিবর্তনটা ঘটতে হবে। এখানে হাইড্রোজেনটাকে যদি আমি অ্যামাইনো গ্রুপ দিয়ে রিপ্লেস করে দেই, তাহলেই যেটা পাবো সেটি হচ্ছে মূলত এখানে অ্যাডিনিনের স্ট্রাকচার। আর তেমন কোনো পরিবর্তন নেই, কারণ আমরা তো পিউরিনের স্ট্রাকচার আর্ট করা শিখে গেছি, ফলে অ্যাডিনিন খুব সহজ হবে আমাদের জন্য। এবার আমরা সেই অ্যাডিনিন থেকে এবার গুয়ানিন লেখা শিখব। আমি যদি এবার অ্যাডিনিন থেকে একটি ইমেজ বের করে নিয়ে এসে এখানে দেই এবং এই ইমেজটার মধ্যে একটু পরিবর্তন ঘটাই, কোন কোন জায়গায় পরিবর্তন ঘটাবো তা আমরা রেড সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গায় যদি পরিবর্তন ঘটাই, তাহলে আমরা আরেকটি নাইট্রোজেনাস বেস পাবো, সেটি হলো গুয়ানিন। 2 নম্বর এবং 6 নম্বর কার্বনে রেড সার্কেল তোমাদেরকে জানান দিচ্ছে যে এখানে পরিবর্তন করা দরকার। 2 নম্বর কার্বনে 6 নম্বর কার্বনের অ্যামাইনো গ্রুপটাকে যদি বসিয়ে দেই, আর 6 নম্বর কার্বনে যদি আমরা একটি অক্সিজেন বসাই, তাহলে কিন্তু এখানে 1 এবং 6-এর মধ্যে যে দ্বিবন্ধনটি আছে সেই দ্বিবন্ধনটি তখন আর থাকবে না, কারণ এটা যোজ্যতা ভিত্তিক প্যাটার্ন তার, সেটা তখন আর থাকবে না। ফলে যদি আমি ওটা উঠায় দেই, তাহলে নাইট্রোজেনের আবার একটি সমস্যা হচ্ছে। সেজন্য
আমরা করব কি, যে 2 নম্বর কার্বনের হাইড্রোজেনটাকে নিয়ে নাইট্রোজেনের ওখানে বসায় দেব। এই যে আমরা ইন্টারচেঞ্জটা করলাম, সেক্ষেত্রে আমাদের গুয়ানিন তৈরি হয়ে গেল। চমৎকার না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের মনে হয় মনে ধরেছে। তাহলে এবার আমরা এখানে খেয়াল করি যে পিউরিনের অন্তর্ভুক্ত দুটি নাইট্রোজেনাস বেজ অ্যাডিনিন এবং গুয়ানিন আমরা তৈরি করা শিখলাম। এবার আমরা দেখব পিরিমিডিন কি বিন্যাসে আছে। পিরিমিডিন, আমরা জানি যে পিরিমিডিনের 3টি সন্তান আছে। 3টি সন্তান বলতে এটা নয় যে পিরিমিডিন পিতামাতা তার বাচ্চা হয়, এরকম নয়। পিরিমিডিনের অন্তর্ভুক্ত 3টি নাইট্রোজেনাস বেজ আছে, তার নামগুলোও আমাদের জানা আছে। কি কি নাম? সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। সাইটোসিন, ইউরাসিল, থাইমিন আমরা একটু পরেই এটা এখানে লিখে দেখাবো এর গাঠনিক স্ট্রাকচার। আমরা পিউরিনের মাদার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। পিউরিনের মাদার স্ট্রাকচারটা থেকে যদি আমি একটি ইমেজ বের করে নিয়ে আসি, যেটাকে আমরা পিউরিনেই বলছি এখনো, এই পিউরিনের ক্ষেত্রে আমি যদি 2-1 জায়গায় একটু পরিবর্তন করিয়ে দিই, তাহলে আমরা সাইটোসিন পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সাইটোসিন, সেটা কিভাবে তৈরি হচ্ছে? এই যে দেখো যেখানে রেড সার্কেল দেখা যাচ্ছে, রেড সার্কেল ইন্ডিকেট করতেছে, জানান দিচ্ছে যে এই জায়গায় পরিবর্তন করতে হবে। একটা বিষয়ে ওভারঅল কমন বিষয়, সেটা একটু তোমাদের মনে রাখতে হবে যে পিরিমিডিনের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন থাকবেই। সেক্ষেত্রে 2 নম্বর কার্বনে আমি একটু পরিবর্তন ঘটাবো, আর 4 নম্বর কার্বনে একটু পরিবর্তন ঘটাবো। 2 নম্বর কার্বনে আমি হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে যদি একটি অক্সিজেন বসিয়ে দেই, আর 4 নম্বর কার্বনে যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে একটি অ্যামাইনো গ্রুপকে বসিয়ে দেই, তাহলে এই প্যাটার্নটি আমরা পাবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 1 এবং 2 নম্বর পজিশনে সিএন যে পজিশনটা আছে, সেই পজিশনে দ্বিবন্ধনটাকে তুলে দিতে হবে। তুলে দিলে কি হবে? নাইট্রোজেনের জন্য একটি অসুবিধা হবে। তার তো 3 হাত, 3 হাতের মধ্যে 2 হাত, ঠিক আছে, তাহলে 1 হাতটা আমরা এখানে হাইড্রোজেন দিয়ে বসিয়ে দেব। ক্লিয়ার? তাহলে আমরা যেটা পেলাম তার নাম হচ্ছে সাইটোসিন। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সাইটোসিন থেকে কিভাবে ইউরাসিল তৈরি হচ্ছে সেটা একটু দেখব। আমি যদি সাইটোসিন থেকে একটা ইমেজ এখানে বের করে নিয়ে আসি, তাহলে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। সাইটোসিন থেকে একটা ইমেজ বের করে নিয়ে আসলাম। এটা এখনো সাইটোসিন। এই সাইটোসিনের 3 এবং 4 নম্বর অবস্থানে আমি পরিবর্তন ঘটাবো। প্রথমে 4 নম্বর অবস্থানে আমি যদি সেখানে একটি অক্সিজেন দেই, তাহলে হাইড্রোজেনকে রিপ্লেস করে যদি একটি অক্সিজেন দেই, তাহলে 3 এবং 4-এর যে দ্বিবন্ধনটি, এটি উঠে যাবে, সিঙ্গেল বন্ড থাকবে। এবং সেক্ষেত্রে নাইট্রোজেনের একটি অসুবিধা হবে এবং আমরা সেখানে নাইট্রোজেনের ক্ষেত্রে একটি হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিব। যেটা আমরা পেলাম তার নাম ইউরাসিল। এবার আমরা ইউরাসিল থেকে কিভাবে থাইমিন তৈরি করতে হয় একটা বিষয় মনে রাখতে হবে, যে আমরা এখানে কিন্তু ডিএনএ আলোচনা করছি, সুতরাং ইউরাসিল আমাদের এই আলোচনার অন্তর্ভুক্ত নয়। ইউরাসিল কিন্তু আরএনএ এর অন্তর্ভুক্ত, কিন্তু আমরা এখানে টোটাল নাইট্রোজেনাস বেসটা একটু আলোচনা করতেছি। পরীক্ষার সময় তোমরা কিন্তু ইউরাসিলটাকে এখানে লিখবে না, কিন্তু যদি নিউক্লিক অ্যাসিডের গঠন চায় সেক্ষেত্রে ইউরাসিল লিখতে হবে। তোমরা এখানে 4টি নাইট্রোজেনাস বেস লিখবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। ইউরাসিল আরএনএর ক্ষেত্রে আমি দেখাবো, সেজন্য এখানেই লিখতেছি, কিন্তু পরীক্ষার সময় ডিএনএর অন্তর্ভুক্ত হিসেবে ইউরাসিলকে লেখা যাবে না। আমরা ইউরাসিল থেকে একটু ইমেজ টেনে বের করে নিয়ে আসতেছি। নিয়ে আসলে আমি এখানে যেটা পাবো সেটি কিন্তু ইউরাসিল। ওই ইউরাসিলের একটু পরিবর্তন করাবো। কয় নম্বরে পজিশনে? 5 নম্বর। 5 নম্বর পজিশনে যদি আমি একটু ইউরাসিলের পরিবর্তন ঘটাই, তাহলেই কিন্তু আমি মিথাইল গ্রুপ দিয়ে পরিবর্তন ঘটাই। 5 নম্বর পজিশনে যদি আমি একটি ইউরাসিলের পরিবর্তন ঘটাই মিথাইল গ্রুপ দিয়ে, তাহলে কিন্তু আমি এখানে থাইমিনটা পাবো। দেখো, থাইমিন। তাহলে খুব ইজি। তাহলে নিশ্চয়ই তোমরা বিষয়গুলো একটু উপলব্ধি করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাব ফসফেটে, যে ফসফেটটা কি হিসাবে আছে। ফসফেটটি আমরা এখানে যেটা লক্ষ্য করি সেটা ফসফরিক অ্যাসিড রূপে আছে, H3PO4 আমরা জানি ফসফরিক অ্যাসিডের সংকেত, এবং এটি ফসফেট রূপে, ফসফরিক অ্যাসিড রূপে নয়, ফসফেট রূপে এই ডিএনএ গঠনে অংশ নেয়। আমরা দেখতে পাচ্ছি ফসফরিক অ্যাসিডের সংকেত
এবং সেখান থেকে ফসফেট, এই ফসফেটটুকু ডিএনএ তৈরিতে অংশ নেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কম্পোনেন্টগুলো দিয়ে ডিএনএর একটা বেসিক কম্পোনেন্ট ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ও ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড কীভাবে তৈরি হয় আমরা এখন সেটি দেখব। চলো দেখা যাক। এক্ষেত্রে শুরুতেই নিউক্লিওসাইড। আমরা জানি নিউক্লিওসাইড এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেনাস বেজ মিলে নিউক্লিওসাইড তৈরি হয়। যেহেতু আমরা এখানে আলোচনা করতেছি ডিঅক্সিরাইবোজ সুগার, সুতরাং এই নিউক্লিওসাইডকে আমরা বলবো ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। তার মানে ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইডে আছে ডিঅক্সিরাইবোজ ও অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টি নাইট্রোজেনাস বেজের যে কোনো একটি নাইট্রোজেনাস বেজ, এই দুই মিলে যে বৃহদাকার অণু তৈরি করে তার নাম নিউক্লিওসাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড। এই ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড আমরা গঠনগতভাবে একটু খেয়াল করি যে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউক্লিওসাইড এর দুইটি উপাদান, একটি হলো ডিঅক্সিরাইবোজ এবং একটি হলো নাইট্রোজেনাস বেজ, এবং তা থেকে যে মর্ফ ট্রানজিশনের মাধ্যমে আমি এখানে দুইটি স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি এবং সেই স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ যে এদের মধ্যে এই দেখো যে নিচের দিকে যেটা আছে সেটি ডিঅক্সিরাইবোজ সুগার, উপরের দিকে যেটা আছে সেটি নাইট্রোজেনাস বেজ। এই নাইট্রোজেনাস বেজের পিউরিনের ক্ষেত্রে 9 নম্বর এবং পিরিমিডিনের ক্ষেত্রে 1 নম্বর পজিশন এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপটি আছে আর পিউরিন বা পাইরিমিডিন নাইট্রোজেনাস বেজের এন এর সাথে যে হাইড্রোজেনটি আছে তার সাথে মিলে এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল গ্রুপ মিলে এক অণু পানি তৈরি করে চলে যাবে। ফলে এখানে একটা সিএন বন্ড অর্থাৎ কার্বন নাইট্রোজেন বন্ডের সৃষ্টি হয়। দিস ইজ গ্লাইকোসাইডিক বন্ড। এই গ্লাইকোসাইডিক বন্ড আমরা এটাকে বলতে পারি বিটা গ্লাইকোসাইডিক বন্ড, যেহেতু বিটা অবস্থানে, অথবা নাইট্রোজেনের সাথে যেহেতু কানেক্টেড সুতরাং এন গ্লাইকোসাইডিক বন্ডও বলতে পারি। দ্যাট ইজ আপ টু ইউ। তুমি গ্লাইকোসাইডিক বন্ড একটা কমন নামও তুমি বলতে পারো, সমস্যা নেই। আমরা যে এখানে নিউক্লিওসাইডটা পেলাম সেটির নাম অ্যাডেনোজিন, কারণ এখানে অ্যাডেনিন নাইট্রোজেনাস বেজ অবস্থান করেছে। এই নাইট্রোজেনাস বেজের নামের ভিত্তিতে আমরা এদের নামকরণ করতে পারি। এটার নাম যেমন অ্যাডেনোজিন, এইভাবে যদি ওটা গুয়ানিন থাকে তাহলে এটার নাম গুয়ানোজিন, ওইভাবে ওটা সাইটোসিন থাকলে সাইটিডিন, আর যদি থাইমিন থাকে তাহলে থাইমিডিন। ওটা জিন বা সিন আর এটা ডিন। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউক্লিওসাইডের গঠন দেখলাম, এবার আমরা দেখব নিউক্লিওটাইডের গঠন। আমরা নিউক্লিওটাইডের ক্ষেত্রে জানি এক অণু নিউক্লিওসাইড এক অণু ফসফেটের সাথে যুক্ত হয়ে যে বৃহদাকার অণু তৈরি করে তার নাম নিউক্লিওটাইড। এখানে কিন্তু আমরা আলোচনা করব কি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওটাইড নয়, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, বিকজ আমরা কিন্তু আলোচনা করতেছি ডিএনএ। ডিঅক্সি কথাটি আমাদের থাকবে যেটাই আলোচনা করি না কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি একটি নিউক্লিওসাইডের স্ট্রাকচার আমরা একটু আগেই শিখে এসেছি। ওর সাথে এক অণু ফসফেট যোগ হচ্ছে, এই ফসফেট ওর সাথে যুক্ত হবে ফসফেটের হাইড্রোক্সিল গ্রুপ, আর এর হাইড্রোক্সিল গ্রুপের থেকে মানে H2O অর্থাৎ এক অণু পানি চলে যাবে, ফলে একটি অক্সিজেন ব্রিজ তৈরি হবে। এটিকে ফসফেট অণু যে অক্সিজেন ব্রিজের মাধ্যমে স্টার বন্ধন তৈরি করলেন নাম ফসফোমনোস্টার বন্ধন। এই যে ফসফোমনোস্টার বন্ধনের মাধ্যমে যে স্ট্রাকচার বা বৃহদাকার অণুটা আমরা পেলাম তার নাম কি নিউক্লিওটাইড। কিন্তু এখানে আমরা পড়ব ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, বিকজ দ্য বেজ কার্বোহাইড্রেট ইউনিট ইজ ডিঅক্সিরাইবোজ, সেজন্য আমরা এটাকে বলবো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এখানে দুটি বন্ধন আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাচ্ছি, একটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন আর একটি হচ্ছে ফসফোমনোস্টার বন্ধন। আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওটাইডকে আমরা বিশ্লেষণ করলে নিউক্লিওসাইড ও ফসফেট পাচ্ছি। দেখো পাশে ব্লিঙ্ক করতেছে, একই কালারে ব্লিঙ্ক করতেছে। আর পরে নিউক্লিওসাইডকে যদি ভাঙি তাহলে সেখানে পেন্টোজ সুগার অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেজ পাওয়া যাচ্ছে, প্লাস ফসফেট আছে। দেখো ব্লিঙ্ক করতেছে তিনটা। তার মানে নিউক্লিওটাইডের সংজ্ঞা আমরা এভাবেও দিতে পারি, এক অণু ফসফেট, এক অণু নাইট্রোজেনাস বেজ, এক অণু পেন্টোজ সুগার মিলে যে বৃহদাকার অণু তৈরি করে তার নাম নিউক্লিওটাইড। অথবা অন্যভাবেও দিতে পারি, এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে বৃহদাকার অণু তৈরি করে তার নাম নিউক্লিওটাইড। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবারে এই নিউক্লিওটাইডগুলোর একটু নামকরণ দেখি। আমি দেখাচ্ছি যে একবারে শেষের দিকে এএমপি কথাটি আছে, এএমপি, সিএমপি, টিএমপি, ইউএমপি, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। এএমপির পুরনো রূপ হচ্ছে অ্যাডেনোজিন মনোফসফেট। আমরা নিউক্লিওসাইড
অ্যাডেনোজিন আর একটা ফসফেট যোগ হয়েছে, এজন্য অ্যাডেনোজিন মনোফসফেট, সংক্ষেপে এএমপি। একইভাবে যদি গুয়ানিন যোগ হয় তাহলে জিএমপি, গুয়ানোজিন মনোফসফেট। যদি সাইটোসিনের নিউক্লিওসাইড হয়, যদি নাইট্রোজেনাস বেস সাইটোসিন হয় তাহলে সাইটিডিন মনোফসফেট সিএমপি, যদি থাইমিন হয় তাহলে থাইমিডিন মনোফসফেট বা টিএমপি। এইভাবে নামকরণ করা হয়। এটাকে আমরা অ্যাডেনিলিক অ্যাসিডও বলতে পারি, বা গুয়ানিন হলে গুয়ানিলিক অ্যাসিডও বলতে পারি, সাইটিডিলিক অ্যাসিডও বলতে পারি, থাইমিডিলিক অ্যাসিডও বলতে পারি। এইভাবে নামকরণ করা যেতে পারে। আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটি নিউক্লিওটাইড তৈরির পর আমাদের সাহস একটু বেড়ে গেছে। আমরা এবার এই নিউক্লিওটাইড এর স্ট্রাকচারকে ডাবল করে, দুইটা নিউক্লিওটাইড একত্রে করে একটা ডাইনিউক্লিওটাইড বোঝার চেষ্টা করব। তোমরা দেখো যে এখানে নিচের দিকে একটা নিউক্লিওটাইড আছে, উপরের দিকে আর একটা নিউক্লিওটাইড আছে। নিচের নিউক্লিওটাইডে 5 প্রাইম এন্ডে যে ফসফেট আছে, সেই ফসফেটের হাইড্রোক্সিল মূলক, উপরের নিউক্লিওটাইডের 3 প্রাইমে এন্ডে যে হাইড্রোক্সিল গ্রুপ আছে, সেই হাইড্রোক্সিল গ্রুপ এবং ফসফেটের হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে এখনও পানি তৈরি হয়ে যাওয়ার পর সেখানে একটা স্টার বন্ধন তৈরি হবে, এটারও নাম ফসফোমোনোএস্টার। তাহলে আগে একটা ফসফোমোনোএস্টার এখানে আছে, আরও একটা হলো, এই দুই ফসফোমোনোএস্টার মিলে যে বন্ধন তৈরি হলো তার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে। চমৎকার, বিউটিফুল। তো এটাকে আমরা ডাইনিউক্লিওটাইড বলবো। এইভাবে ওর সাথে ওর উপরে আরও একটা যোগ হতে পারে, আরও একটা যোগ হতে পারে। আরে হাজার হাজার নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে যে পলিমারিক চেইন তৈরি করে তার নাম নিউক্লিক অ্যাসিড। এইরকম দুইটি নিউক্লিক অ্যাসিড চেইন পরস্পর পাশাপাশি এন্টি প্যারালাল যুক্ত হয়ে যে বিন্যাস তৈরি করে তার নাম হচ্ছে ডিএনএ। আমরা অবশ্য সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএও কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে পেয়ে থাকি, সেগুলো ব্যতিক্রম। নর্মালি আমরা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএর কম্পোনেন্ট যে অংশটুকু সেটুকু আমাদের হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পয়েন্ট, আমরা আবার কন্টেন্টে ফিরে যাই, দেখি কি আছে দ্বিতীয় পয়েন্টে। আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্টে আছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে তো গঠন, আমরা জানি। ডিএনএর গঠনটা এবার আমরা দেখব। ডিএনএর গঠনের ক্ষেত্রে আমরা দেখি দুই ধরনের গঠন, একটি ভৌত গঠন আর একটি রাসায়নিক গঠন। এই দুই গঠন আমরা এখানে আলোচনা করব। শুরুতেই আলোচনা করি ভৌত গঠন। ভৌত গঠন আলোচনা করলেই, আমরা যেহেতু 1 নম্বর লেকচার শুনেছি, সেখানে আলোচনা করলেই আমাদের নাম চলে আসবে ওয়াটসন অ্যান্ড ক্রিক, সাথে উইলকিন্সের নামটাও চলে আসে। ওয়াটসন অ্যান্ড ক্রিক যে মডেলটি দিয়েছেন সেটাই ছিল ডিএনএর প্রকৃত ভৌত মডেল। ওয়াটসন ক্রিকের ভৌত মডেল আলোচনার পূর্বে আমরা একটি ভিডিও দেখে নেই। ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। দুইটি চেইন আছে। এই চেইন দুটি একটি আরেকটির বিপরীতমুখীভাবে অবস্থান করছে এবং দুইটা চেইনের মাঝে কিছু ধাপ, সিঁড়ির ধাপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুইটা নির্দেশক আছে, একটি 3-5- আর একটি 5-3- বরাবর চেইন অবস্থান করছে। এটি হলো ডিএনএর মডেল ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভৌত গঠন আলোচনার পূর্বে আমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আমরা এবার মূল ভৌত গঠনে চলে যাই। মূল ভৌত গঠনের ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করো, দুটি স্ট্রাকচার, একটি হচ্ছে রঙিন আর একটি সাদা কালো। পুরাতন মনে হচ্ছে, পুরাতন হলেও কিন্তু ওটা অনেক দামি। 1953 সালে এই মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস এইচ ক্রিক। এই মডেল দুটার ক্ষেত্রে রঙিন যে মডেলটি আছে সেই মডেলটি আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যার জন্য এখানে সেট করেছি, আর সাদা কালো মডেলটি তোমাদের দেখানোর জন্য সেট করেছি যে এটি বিজ্ঞানী ওয়াটসন ক্রিকের সেই আদি মডেল। এইভাবে তারা কষ্ট করে তৈরি করেছিলেন এই মডেলটি ডিএনএর স্ট্রাকচার বোঝানোর জন্য। আমরা এবার এই মডেলের যে নীতিগুলো, সেই নীতিগুলো এক এক করে আলোচনা করি। 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে ডিএনএ অণু দ্বিসূত্রক। দুইটা সুতা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুইটা সুতা। পেঁচানো সিঁড়ির মতো, আমরা যদি একটি পেঁচানো সিঁড়ির মতো, এক্ষেত্রে যদি আমি একটি বাড়ির সিঁড়ি পাশে একটু সেট করে দেই, এক্ষেত্রে যদি আমি একটি বাড়ির সিঁড়ি পাশে সেট করে দেই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো একটু পেঁচানো সিঁড়ির মতো। এই সিঁড়ির প্যাচটা দেখো ডান থেকে বাম দিকে ঘুরে ঘুরে উপরে উঠছে। ডিএনএর সাথে কম্পেয়ার করে দেখো,
ওটাও কিন্তু ডান থেকে বাম দিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে। 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটি 3' to 5' বরাবর আসছে, আরেকটি 5' to 3' বরাবর আসছে, কিন্তু এরা কখনো পরস্পরের সাথে একত্রিত হয়নি। এই জন্য আমরা বলি যে সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, রেল লাইনের মতো সমান্তরাল। কেউ কখনো কোনো রেল লাইন কিন্তু কখনো কাউকে স্পর্শ করে না। ফলে এটাও কিন্তু একই রকম পেঁচানো, রেল লাইন কিন্তু ওই রকম পেঁচানো না, এটা পেঁচানো, কিন্তু কেউ কাউকে কখনো স্পর্শ করেনি। এজন্য সমান্তরাল এবং বিপরীতমুখী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 3 নম্বর পয়েন্টে যাই। আমরা যে সিঁড়ির কথা বলেছি, সিঁড়ির সাথে এটাকে কম্পেয়ার করেছি, তাহলে সিঁড়ি দিয়েই বলি। সিঁড়ির 2 দিকে 2টা রেলিং থাকে, ফিতা থাকে, এখানে ডিএনএর ক্ষেত্রে ফিতা। তাই এই সিঁড়ির 2 দিকে 2টা রেলিং তৈরি হয়েছে। যে 2 দিকে 2টা রেলিং তৈরি হয়েছে ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেট দিয়ে। আমি যদি একটু জুম করে তোমাদের দেখাই, দেখো, জুম করে একটু বড় করে দেখাচ্ছি, দেখো, জুম করে একটু বড় করে দেখাচ্ছি। এবং এই বিষয়ে এখানে একটু খেয়াল করবে, 2 দিকে আমি রেড ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি। এখানে ডিএনএর ক্ষেত্রে অবশ্য ফিতা, এখানে রেলিং বলা ঠিক হবে না। ডিএনএর 2 দিকে 2টা ফিতা, দেখো, সুগার এবং ফসফেটের যে সংযুক্তি আছে, সুগার এবং ফসফেট ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমেই যুক্ত থাকে। ফসফেট উপরে এবং নিচের সুগারের সাথে যুক্ত থেকে একটা কম্বিনেশন তৈরি করে, সেটাই এখানে ইন্ডিকেট করা হয়েছে। 4 নম্বর পয়েন্টে তোমরা খেয়াল করো যে এখানে অ্যাডেনিন বেজ সবসময় থাইমিনের সাথে আর গুয়ানিন বেজ সবসময় সাইটোসিনের সাথে যুক্ত থেকে এই বন্ডেজ তৈরি করে থাকে। অ্যাডেনিন সবসময় থাইমিনের সম্পূরক, গুয়ানিন সবসময় সাইটোসিনের সম্পূরক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 5 নম্বর পয়েন্টে চলে যাই। 5 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে বা থাইমিন সবসময় অ্যাডেনিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। আবার গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বা সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 6 নম্বর পয়েন্টে তোমরা একটু লক্ষ্য করো যে ওয়াটসন ক্রিক বলেছেন যে একটি নিউক্লিওটাইডের ফসফেটটি যদি 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে, একটি নিউক্লিওটাইডের ফসফেটটি যদি 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে ওই ফসফেট পরের নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত হবে। আমরা যদি পাশের ছবির ক্ষেত্রে যে রেড মার্কিং জোন দিয়ে আমি দুইটা অংশকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো, একটি নিউক্লিওটাইডের সুগারের সাথে একটা ফসফেট যোগ হয়েছে, সেই ফসফেটটি পরের সুগারের সাথে আবার যোগ হয়েছে। একটি সুগারের 5 নম্বর কার্বনের সাথে যদি যোগ হয়, পরের সুগারের 3 নম্বর কার্বনের সাথেই ফসফেটটি যোগ হবে, সেটি এখানে ইন্ডিকেট করা হয়েছে। এবং এই ফসফেটটিকেই ইন্ডিকেট করানো হয়েছে, ফসফেটের যে বন্ধনটি সেটিকে ফসফোডাইএস্টার বন্ধন রূপে ইন্ডিকেট করা হয়েছে। যে কোশ্চেন মার্কটি আমি দেখাচ্ছি সেটি হবে আসলে ফসফোডাইএস্টার বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি কথা না বললে নয়, সেটি হলো যে নাইট্রোজেনাস বেসগুলো অবশ্যই সুগারের অর্থাৎ পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথেই যুক্ত হয়, গ্লাইকোসাইডিক বন্ধনের সাহায্যে যুক্ত হয়। আমরা 7 নম্বর পয়েন্টে যদি একটু খেয়াল করি, তাহলে এখানে দেখব যে এর একটি প্যাচ 7 নম্বর পয়েন্টে একটি ঘূর্ণন, অর্থাৎ দেখো এই যে ব্লিঙ্ক করতেছে, যে এই যে আস্তে আস্তে চেইনটি উঠে যাচ্ছে, এই অংশটুকু একটু প্যাচ, অর্থাৎ একটা ঢেউ থেকে আরেকটা ঢেউ পর্যন্ত যেতে যে দূরত্ব, সেটির নাম একটি ঘূর্ণন বা প্যাচ। এই প্যাচ এর মধ্যে 10 জোড়া নাইট্রোজেনাস বেজ অবস্থান করছে বা 10 জোড়া মনোনিউক্লিওটাইড সেটা এখানে অবস্থান করছে। এই যে দেখো, অ্যাডেনিন থাইমিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে এখানে যুক্ত আছে। এই যে আমরা অ্যাডেনিন থাইমিনের সাথে এটি 1 জোড়া মনোনিউক্লিওটাইড, গুয়ানিন সাইটোসিনের সাথে এটি 1 জোড়া মনোনিউক্লিওটাইড, এগুলো এখানে যুক্ত থেকে থেকেই 10 জোড়া মনোনিউক্লিওটাইড এখানে সৃষ্টি করেছে একটি প্যাচের মধ্যে, এবং যার দূরত্ব 34 অ্যাংস্ট্রম। তাহলে 1 জোড়া থেকে আরেক জোড়ার দূরত্ব কতটুকু? 3.4 অ্যাংস্ট্রম বা 3.4 অ্যাংস্ট্রম। এই একটি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে এই একটি প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড অবস্থান করে, এবং 1 জোড়া থেকে আরেক জোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এই 10 জোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব কত?
34 অ্যাংস্ট্রম তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে মনোনিউক্লিওটাইড জোরকে আমি এখানে ব্লু মার্কিং জোন দিয়ে দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ব্লিঙ্কও করতেছে। মোবাইল ফোনে তোমরা যদি দেখো তাহলে ব্লিঙ্কিংটা বুঝতে পারবে না, কিন্তু যদি কম্পিউটারে দেখো তাহলে এই মনোনিউক্লিওটাইড জোর যে ব্লিঙ্ক করতেছে তোমরা এটা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা আছে 25টি। আমি যদি একটু জুম করে একটু বড় করে দেখাই তোমাদের, তাহলে আরও ভালো তোমাদের অনুধাবন হবে। তাহলে এখানে আমি যদি একটু দেখাই, দেখো এখানে 5 জোড়া মনোনিউক্লিওটাইড জোর আমি এখানে দেখাইতেছি। এই যে দেখো যে রেড অ্যারো দিয়ে, ব্লিঙ্কিং রেড অ্যারো দিয়ে আমি তোমাদের ইন্ডিকেট করছি যে এগুলো করে হাইড্রোজেন বন্ধন। এখানে গুনে গুনে দেখো যে 13টি হাইড্রোজেন বন্ধন আছে, আর 5 জোড়া যোগ করলে সেখানে 12টি হাইড্রোজেন বন্ধন থাকবে এক প্যাচে। তাহলে এক প্যাচে 12 প্লাস 13, তাহলে কতটি হলো? 25টি হাইড্রোজেন। তোমরা যে কোনো প্যাচ গুনে দেখবে 2-1 জায়গায় কম বেশি ছাড়া মোটামুটি সব জায়গায় প্রায় এই 25টি করে হাইড্রোজেন বন্ধন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএর ভৌত গঠনে আমরা এবার 8ম পয়েন্টে চলে আসছি। 8ম পয়েন্টে বলা আছে যে ডিএনএর ব্যাস, ডিএনএর যে হেলিক্সটি আছে তার ব্যাস 20 অ্যাংস্ট্রম। আমরা যদি ডিএনএটাকে একটা চোঙের ভিতর ঢুকাই তাহলে এই চোঙের ব্যাসই হবে ডিএনএর ব্যাস, কারণ ডিএনএর যে ফিতাগুলো আছে সেই ফিতাগুলো এই চোঙের প্রাচীর বরাবর অবস্থান করে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে। ফলে চোঙের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, চোঙের একদিক থেকে আরেক দিকের ব্যাসই হচ্ছে ডিএনএর ব্যাস। সেই হিসেব করলে দেখা যাবে যে ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 9ম পয়েন্টে যাচ্ছি। 9ম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে হেলিক্সের প্রতি ঘূর্ণনে 2টি খাঁজ থাকে, একটিকে গভীর খাঁজ আমরা বলে থাকি, আরেকটিকে অগভীর খাঁজ বলে থাকি, অর্থাৎ একটি মেজর গ্রুভ আর একটি মাইনর গ্রুভ। 10ম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর আণবিক ভর হচ্ছে 10⁶ to 10⁹ ডাল্টন। ডিয়ার স্টুডেন্ট, আমরা ডিএনএর ভৌত গঠনটি কমপ্লিট করে ফেললাম। আমরা এবার দেখব এর রাসায়নিক গঠনটি। রাসায়নিক গঠনে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ রাসায়নিক গঠন মূলত নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ এবং ফসফেট, এই কথাগুলোই চলে আসবে। আমরা ডিএনএকে যদি উচ্চ মাত্রার অম্লীয় দ্রবণে হাইড্রোলাইসিস করি তাহলে আমরা ডিএনএকে এভাবে ব্রেকডাউন করে নিউক্লিওটাইড পাবো। তোমরা দেখতে পাচ্ছ যে ডিএনএকে ব্রেকডাউন করার পর যে ছোট ছোট ইউনিটগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে লেখা আছে এনটিডি, আমি সংক্ষেপে লিখেছি। এর পূর্ণ রূপ আমি যদি করি তাহলে নিউক্লিওটাইডকে আমি ইন্ডিকেট করেছি। যে ছোট ছোট লাল লাল যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, গোল গোল পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডের মাঝে মাঝে আমরা কিছু লাল দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। আমি আরও একবার একটু দেখাচ্ছি, দেখো ফসফোডাইএস্টার বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা কথা বলতে পারি যে নিউক্লিওটাইডের পলিমারই হচ্ছে ডিএনএ। মানে অনেকগুলো নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে পলিমার তৈরি করছে সেটি হচ্ছে ডিএনএ। আমি যদি নিউক্লিওটাইডগুলোর একটিকে ইলাবোরেট করে রাসায়নিক সংকেতে দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিওটাইড দেখা যাচ্ছে। আমরা যেহেতু নিউক্লিওটাইডের গাঠনিক সংকেত শিখে এসেছি, ফলে আমাদের বুঝতে একটু ইজি হচ্ছে যে নিউক্লিওটাইডের গাঠনিক সংকেতটা কী রকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেজ মিলে নিউক্লিওসাইড এবং তার সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়েছে নিউক্লিওটাইড। আমরা যদি এই নিউক্লিওটাইডগুলোকে ফার্দার ব্রেকডাউন করি একইভাবে, তাহলে আমরা কিন্তু নিউক্লিওসাইড এবং ফসফেট পাচ্ছি। তোমরা দেখো যে নিউক্লিওটাইড ব্রেকডাউন হয়ে হয়ে নিউক্লিওসাইড এবং ফসফেটে পরিণত হচ্ছে। নিউক্লিওসাইড একে যদি আমি রাসায়নিক গঠনটা তোমাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখো এরূপ একটি গঠন দেখতে পাওয়া যাবে। যেহেতু আমরা নিউক্লিওসাইড এর গঠন শিখে এসেছি, ফলে আমাদের ক্ষেত্রে আর বুঝতে অসুবিধা হচ্ছে না। ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার নিউক্লিওসাইডকে আমরা ফার্দার ব্রেকডাউন করব। নিউক্লিওসাইডকে ব্রেকডাউন করলে আমরা যে ইউনিটগুলো দেখতে পাচ্ছি, যে গঠনটা দেখতে পাচ্ছি, সেটা হলো নাইট্রোজেনাস বেজ এবং সুগার। আর ফসফেট তো আলাদাভাবে নিউক্লিওটাইডের উপাদান রূপেই আছে। তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনাস বেজ এবং পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার এক্ষেত্রে নিশ্চয়ই ডিঅক্সিরাইবোজ সুগার। তা এভাবে আমরা নিউক্লিওটাইডকে ভেঙে ভেঙে কিসে পরিণত করতে পারতেছি? নিউক্লিওসাইড
তারপর পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ এবং ফসফেট। সেক্ষেত্রে আমরা যদি একটু উল্টো দিক থেকে নিউক্লিওটাইডের সংখ্যা আরেকবার দেই তাহলে এরকম হবে যে এক অণু ফসফেট, এক অণু নাইট্রোজেনাস বেজ এবং এক অণু পেন্টোজ সুগার মিলে যে বৃহদাকার অণু তৈরি হয় তার নাম নিউক্লিওটাইড। আবার যদি এভাবে বলি এক অণু নাইট্রোজেনাস বেজ এবং এক অণু পেন্টোজ সুগার মিলিত হয়ে যে বৃহদাকার অণু তৈরি করে তার নাম নিউক্লিওসাইড। এভাবে যদি আবার বলি যে এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে বৃহদাকার অণু তৈরি করে তার নাম নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের সংজ্ঞা আর আমাদের ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএর গঠনটিকে যদি আমরা ওভারঅল একটি পোরশন বা অংশ হিসেবে দেখি তাহলে এই ধরনের একটা গঠন দেখতে পাওয়া যাবে। দেখো এখানে দুইটা চেইন, রাসায়নিকভাবে দুইটা চেইন ফসফেট, নাইট্রোজেনাস বেজ এবং সুগার দিয়ে গঠিত, আরেকটি চেইন ফসফেট, নাইট্রোজেনাস বেজ এবং সুগার দিয়ে তৈরি। একটি 3'5' বরাবর, আরেকটি হলো 5'3' বরাবর। তাহলে এইভাবে রাসায়নিক গঠনটা আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ডিএনএর প্রপার্টিজ দেখব, অর্থাৎ ডিএনএর ধর্ম বা বৈশিষ্ট্যগুলো দেখব। এই বৈশিষ্ট্যগুলোকেও আমরা দুই ভাগে আলোচনা করতে পারি, একটি ভৌত বৈশিষ্ট্য বা ভৌত ধর্ম, আরেকটি রাসায়নিক বৈশিষ্ট্য বা রাসায়নিক ধর্ম। আমরা শুরুতেই ভৌত বৈশিষ্ট্য বা ভৌত ধর্মটা একটু আলোচনা করি। যেহেতু আমরা ডিএনএর ভৌত গঠন পড়ে আসছি, ওয়াটসন ক্রিক মডেল পড়ে আসছি, সেহেতু আমাদের জন্য এটা খুবই সুবিধা হবে। আমরা তারপরে একটু ওভারভিউ করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএর ভৌত বৈশিষ্ট্যে শুরুতেই আমরা দেখব ডিএনএ অণু দ্বিসূত্রক, বিন্যাস পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। প্যাঁচ ডান থেকে বাম দিকে হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্যে সূত্র দুটি বিপরীতমুখী হয়ে, অর্থাৎ একটি 5' থেকে 3' মুখী, অপরটি 3' থেকে 5' মুখী, সমদূরত্বে অবস্থিত। সিঁড়ির দুই দিকে রেলিং তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এখানে সিঁড়ি ও রেলিং ডিএনএর সম্পূরক নাইট্রোজেনাস বেজের হাইড্রোজেন বন্ধন এবং ফিতাকে তুলনা করা হয়েছে। দুই দিকের দুটি রেলিং এর মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেনাস বেজ দিয়ে। ডিএনএ অণুতে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে এবং সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে যুক্ত হয়। এরা পরস্পর সম্পূরক বেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে যুক্ত হয়। তবে অ্যাডিনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দিয়ে এবং সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত হয়। 6 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটি নিউক্লিওটাইডের সুগারের 5' কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের সুগারের 3' কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। ক্ষারকগুলো অর্থাৎ অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন সুগারের 1' কার্বনের সাথে যুক্ত থাকে। আমরা 7 নম্বর বৈশিষ্ট্যে দেখতে পাচ্ছি ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে বা প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। এক জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যকার দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। কাজেই ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব 34 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচে প্রায় 25 হাইড্রোজেন বন্ড থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিএনএর ভৌত ধর্ম আলোচনা করছি। আমরা 8ম নম্বরে দেখতে পাচ্ছি যে ডাবল হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা 2 ন্যানোমিটারও বলে থাকি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডিএনএর ভৌত ধর্মগুলো শুনলে, এবার আমরা ডিএনএর রাসায়নিক ধর্মগুলো আলোচনা করব। রাসায়নিক ধর্ম বলতেই কিন্তু নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, সুগার, ফসফেট, নাইট্রোজেনাস বেজকেই মূলত বোঝা হয়ে থাকে, যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি। আমরা সিরিয়ালি বৈশিষ্ট্যগুলো একটু পড়ে যাই। রাসায়নিক ধর্মে আমরা 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে ডিএনএকে নিউক্লিয়েজ বা ডিএনএজ এনজাইম দ্বারা অথবা উচ্চ ঘনত্বের অম্লীয় দ্রবণে হাইড্রোলাইসিস করা যায়। এনজাইম বা উচ্চ ঘনত্বের অম্লীয় দ্রবণে ডিএনএকে হাইড্রোলাইসিস করলে 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ তার বেসিক ইউনিট নিউক্লিওটাইডে পরিণত হয়। অর্থাৎ ডিএনএকে হাইড্রোলাইসিস করলে ডিএনএর বেসিক ইউনিট নিউক্লিওটাইড আমরা পাবো। আমরা এর পরের পয়েন্টে দেখতে পাচ্ছি নিউক্লিওটাইডগুলোকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে নিউক্লিওসাইড ও ফসফেট পাবো। আমরা পরের পয়েন্টে দেখতে পাচ্ছি নিউক্লিওসাইডগুলোকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে নিউক্লিওসাইড ও ফসফেট পাবো। নিউক্লিওসাইডগুলোকে উচ্চ ঘনমাত্রার অম্লীয় দ্রবণে হাইড্রোলাইসিস করলে ডিঅক্সিরাইবোজ সুগার ও নাইট্রোজেনাস বেজ পাওয়া যায়। 5 নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি রেপ্লিকেজ এনজাইমের প্রভাবে এরা নিজেদের অনুলিপি সৃষ্টি করতে পারে। 6 নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সক্রিপ্টেজ এনজাইম অর্থাৎ আরএনএ পলিমারেজ এনজাইমের উপস্থিতিতে ডিএনএ থেকে আরএনএর সৃষ্টি হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের লেকচারের সর্বশেষ পয়েন্টে চলে এসেছি, যেটি জীবতাত্ত্বিক গুরুত্ব ডিএনএর। ডিএনএ কেন এত বেশি ইম্পর্টেন্ট? বায়োলজির কেন্দ্রীয় অবস্থানে কেন এই ডিএনএকে রাখা হয়েছে? নিশ্চয়ই তার জীবতাত্ত্বিক গুরুত্ব অনেক বেশি। আমরা সেই গুরুত্বগুলো এক এক করে পড়ে দেখি। আমরা প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছি যে ডিএনএতে অবস্থিত জিন বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে। তারা বৈশিষ্ট্যকে ধারণ করে এবং বহন করে জেনারেশন টু জেনারেশন নিয়ে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ জীবতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ নিজেদের অনুলিপি সৃষ্টি করতে পারে। আমরা রেপ্লিকেশন সম্পর্কে পরে বিস্তারিত জানব, কিভাবে এক অণু ডিএনএ থেকে হুবহু 2 অণু ডিএনএর সৃষ্টি হয়, যেটা আমরা পরবর্তীতে জানব। তবে এই বৈশিষ্ট্যটি জীববিজ্ঞানে প্রভূত প্রভাব ফেলে, কারণ এই ডিএনএর যদি রেপ্লিকেশন না হতো তাহলে কোষ বিভাজনও হতো না, আমরা জাইগোটিক অবস্থায় মাতৃগর্ভে অবস্থান করতাম বা বাইরে ডেলিভারি হতাম, ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থানে থাকতাম। শুধু আমরা না, পৃথিবীর সমস্ত জীবই কিন্তু বড় হতে পারতো না, কারণ ডিএনএর রেপ্লিকেশন না হলে কোষ বিভাজনও হতো না আর জীব বড়ও হতো না। শুধু কি তাই, ডিএনএ রেপ্লিকেশন হয় বলেই বংশ পরম্পরায় ক্রোমোজোম এর ভারসাম্য রক্ষিত হয়। বংশ পরম্পরায় ক্রোমোজোম সমান থাকে, জীবদেহে সমান থাকে। আমরা তৃতীয় পয়েন্টে দেখতে পাচ্ছি ডিএনএতে মিউটেশন ঘটে। মিউটেশন আমরা গত লেকচারে একটু আলোচনা করেছিলাম, পরে আমরা বিস্তারিত মিউটেশন সম্পর্কে জানব। ডিএনএতে মিউটেশন ঘটে, রিকম্বিনেশন ঘটে, জেনেটিক রিকম্বিনেশন ঘটলে বৈশিষ্ট্যের পরিবর্তন হতে পারে, আর এই পরিবর্তিত বৈশিষ্ট্য জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হয়। এই ডিএনএর উপর ভর করেই ট্রান্সফার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জেনারেশন টু জেনারেশন এই বৈশিষ্ট্যের ট্রান্সফার হতে হতে 200, 300, 400 বা হাজার হাজার প্রজন্ম পর এই বৈশিষ্ট্য, এই পরিবর্তিত বৈশিষ্ট্য প্রকট আকার ধারণ করতে পারে এবং জীবের মধ্যে বিবর্তনের সৃষ্টি হতে পারে, অর্থাৎ এক জীব থেকে আরেক প্রজাতির জীবের সৃষ্টি হতে পারে, যেটাকে আমরা বিবর্তন বা এভলিউশন বলে থাকি। এটি একটি অন্যতম জীবতাত্ত্বিক গুরুত্ব। আমরা পরের পয়েন্টে দেখতে পাচ্ছি ডিএনএ থেকেই এমআরএনএ সৃষ্টি হয়। শুধু এমআরএনএ না, বিভিন্ন ধরনের আরএনএ সৃষ্টি হয়, টিআরএনএ, আরআরএনএ, মাইনর আরএনএ, সকল আরএনএই ডিএনএ থেকে সৃষ্টি হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। আর এই আরএনএগুলো ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিন আমাদের শারীরিক গঠনে হেল্প করে থাকে। আমাদের মাংস, আমাদের হাড়, আমাদের রক্ত, আমাদের সমস্ত কিছুই এই প্রোটিন নিয়ন্ত্রণ করে। এমনকি এনজাইম তৈরি করার মাধ্যমে এই প্রোটিন ফিজিওলজিক্যাল বায়োকেমিক্যাল ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের পাঠ। তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার লেকচার শুনলে, এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।